হাসনাত আব্দুল্লাহর মতো জুলাইয়ের বিপ্লবীরা যখন স্টেজে উঠে নারীদের নিয়ে, সামিনা লুৎফাদের নিয়ে বিভিন্ন বিচ্ছিরি ভাষায় মোল্লারা গালিগালাজ করে, সেখানে কিন্তু তাকে সংহতি জানাতে আমরা দেখেছি। এত বড় একটা আন্দোলন থেকে উঠে এসে ওঠা মাত্রই এমপি হতে চান কেন? সেটা কি শুধুই জনসেবা নাকি ব্যক্তিগত কোনো স্বার্থ? কেন নির্বাচন করতে চাই সেই প্রশ্ন যদি যায়, সেটি হচ্ছে যে এক কথায় রাজনীতিতে যে শূন্যতা আছে, যে ভ্যাকুয়ামটা আছে, সেটা পূরণ করার জন্য। আপনাদের পরিকল্পনা কি এই তরুণদের বেকারত্ব দূর করার জন্য বা কর্মসংস্থানের জন্য আপনাদের পরিকল্পনা কি? আমার সার্বভৌমত্বের উপরে যখন আঘাত আসবে, আমার স্বাধীনতা ৭১-এর উপরে যখন আঘাত আসবে, ৭১-কে যখন ২৪-এর সাথে মুখোমুখি করে দেওয়া হবে, তখন এই দেশের যারা একাত্তরপন্থী আমি বলবো না, তারাই বাংলাদেশের মেইন স্ট্রিম, তারা যখন এই বাঙালি সংস্কৃতির উপর আক্রমণ করা হবে, তখন তো তারা জুলাইয়ের সাথে নিজেদেরকে কানেক্টিভ অনুভব করবে না। দর্শক, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুখোমুখি আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের এই মঞ্চে পেয়েছি যশোর সদর ৩ আসনের ২জন তরুণ প্রার্থী, এবং এই মঞ্চে আমাদের নাগরিক প্রতিনিধি হিসাবে আছেন যশোরের সিনিয়র আইনজীবী, ব্লাস্টের কোঅর্ডিনেটর এবং একসময়ের রাজপথের ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবির। আমাদের মাঝে আছেন শিক্ষক সায়েদা বানু শিল্পী। আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের প্রার্থী রাশেদ খান, যিনি সিপিবি থেকে নির্বাচন করছেন। রাশেদ খান যশোরেরই কৃতি সন্তান এবং জুলাই আন্দোলনের রাজপথ থেকে উঠে আসা তরুণ নেতৃত্ব। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তারপর জুলাই আন্দোলনে তিনি যশোরের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। আর তিনি ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সাবেক আহ্বায়ক। আর আমাদের আরেকজন তরুণ প্রার্থী খালিদ সাইফুল্লাহ জুয়েল, তিনিও বৈষম্য বিরোধী আন্দোলন তথা জুলাই আন্দোলনের রাজপথের একজন লড়াকু সৈনিক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ঢাকাতে জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। জসিমউদ্দিন হলে তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি রামপুরা এলাকাতেও তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই আন্দোলন থেকেই উঠে এসে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যশোর সদরের প্রতিনিধিত্ব করছেন এবং সদর থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। আর আমাদের আরেকজন প্রার্থী রাশেদ খান গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এবং সিপিবি মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনের ময়দানে নেমেছেন। আমরা এই দুজন নাগরিক প্রতিনিধিকে নিয়ে এসেছি আমাদের প্রার্থীদের সাথে মুখোমুখি করতে। নাগরিক প্রতিনিধিরা সাধারণ মানুষের প্রশ্নগুলো তুলে আনবেন এবং আমাদের প্রার্থীরা সেই জবাব দিবেন। তো দর্শক, আমরা আমাদের মূল আয়োজনে চলে যেতে চাই। আমরা শুরুতেই যেতে চাই অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবিরের কাছে। তিনি প্রশ্ন করবেন আমাদের দুজন সংসদ সদস্য প্রার্থীকে। ধন্যবাদ মিলন। অ্যাকচুয়ালি আমি সামান্য একটু পিছনে যাই, যে আমরা 90-এর যে গণ অভ্যুত্থান, এরশাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আমরা কলেজের ছাত্র ছিলাম এবং সেই আন্দোলনের উন্মত্ততা আমরা ছাত্রদের মধ্যে দেখেছি। যাই হোক, নেক্সট আমরা 24-এর গণ অভ্যুত্থান দেখলাম এবং আপনারা দুজনেই কিন্তু জোরালো ভূমিকা রেখেছেন। শুধু তাই নয়, আপনারা এই আন্দোলনের একজন পায়োনিয়ার। তো রাজনীতি যদি একটা দর্শন হয়, পৃথিবীর সেরা দর্শন কিন্তু রাজনীতি। সেক্ষেত্রে রাজনীতির মূল মিনিংটা তো আমি মনে করি যে জনসেবা, জনগণের সেবা করা। তাহলে আপনারা এত বড় একটা আন্দোলন থেকে উঠে এসে ওঠা মাত্রই এমপি হতে চান কেন? সেটা কি শুধুই জনসেবা নাকি ব্যক্তিগত কোনো স্বার্থ? শুরুতেই আমরা রাশেদের কাছে যেতে চাই এই প্রশ্নের উত্তরের জন্য। আসলে ধন্যবাদ প্রথমত গ্রামের কাগজকে আমাদেরকে ইনভাইট করার জন্য। আর রাজনীতি আমাদের আপনি যেটা বললেন যে 90-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট,
তেমনিভাবে 24-এর গণঅভ্যুত্থান একটি ইভেন্ট। 90-এর গণঅভ্যুত্থানের পরেও অনেক নেতা আমরা দেখেছি জাতীয় পর্যায়ে তারা পরবর্তীতে রাজনীতি করেছে। বা এই গণ আন্দোলন গণ অভ্যুত্থানগুলো আসলে সুযোগ করে দেয় নেতৃত্বের সামনে লাইটে আসার। তো সেই ক্ষেত্রে 24শে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে ফ্রন্ট লাইনে আসার সুযোগ হয়েছিল। আর রাজনীতির সাথে অর্থনীতি জড়িত। আর আমরা তো দীর্ঘদিন থেকে ছাত্র রাজনীতি করে আসতাম, মানে রাজনীতিতে আসা এটা আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য হুট করে না। আমি 2012 সাল থেকেই রাজনীতির সাথে, ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি ছাত্র ফেডারেশনের রাজনীতি দিয়ে আমার শুরু। তার পরবর্তীতে অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন সময় কাজ করেছি এবং পাশাপাশি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। এবং 24শে গণঅভ্যুত্থান আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একটা অংশ ছিল। তো সেই জায়গা থেকে আসলে রাজনীতিতে অনেক দিন থেকেই আছি, ছাত্র রাজনীতি এবং গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে জাতীয় রাজনীতি এবং জনগণের জন্য যে রাজনীতি, সেখানে আসার সুযোগ হয়েছে। এবং রাজনীতি, যেটা বলছিলাম, রাজনীতি হলো অর্থনীতির একটা ঘনীভূত রূপ। তো আমাদের দেশের জনগণের আসলে অর্থনৈতিক বৈষম্যটা রয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমাদের যারা গরিব মেহনতি মানুষ এবং কৃষক শ্রমিক শ্রেণী, তারা মূলত আমাদের অর্থনৈতিক চাকাটা সচল রাখে। কিন্তু অর্থনীতির পুরো গ্রিপটা থাকে সাধারণত লুটেরা শ্রেণী এবং তাদের আশীর্বাদ পুষ্ট রাজনীতিবিদদের কাছে। তো লুটেরা শ্রেণী এবং তাদের আশীর্বাদ পুষ্ট রাজনীতিবিদদের থেকে জনগণকে মুক্ত করার জন্য আমার এটা একটা রাজনৈতিক লড়াই। তো সেই জায়গা থেকে আমি এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। একই প্রশ্ন থাকবে খালেদ সাহেব নজরুলের কাছে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি গ্রামের কাগজকে। সত্যি বলতে যে প্রশ্নটি আমাকে করলেন সেটি যদি একদম স্ট্রেট উত্তরে যায়, সেটি হচ্ছে যে আমরা প্রথম কথা হচ্ছে আমরা রাজনীতিতে এসেছি, সেটি হচ্ছে দলীয় রাজনীতিতে। আমি হয়তো এই প্রথম প্রবেশ করেছি এবং একই সাথে নির্বাচন অংশগ্রহণ করতে চাই। কিন্তু এটি কিন্তু আসলে আমাদের মানে রাজনীতিতে যে আমরা একেবারে নতুন, এর আগে আমরা কোনো রাজনৈতিক চিন্তা করিনি বা অ্যাক্টিভিজম করিনি, বিষয়টি আসলে তা না। আমরা বিভিন্ন ফর্মে আসলে কিন্তু রাজনীতির সাথে ছিলাম। তো কেন নির্বাচন করতে চাই সেই প্রশ্ন যদি যায়, সেটি হচ্ছে যে এক কথায় রাজনীতিতে যে শূন্যতা আছে, যে ভ্যাকুয়ামটা আছে, সেটা পূরণ করার জন্য। এটি আসলে আমাদের ব্যক্তিগত প্রয়োজন থেকে না, বরং আমরা মনে করছি যে ইতিপূর্বে বাংলাদেশে যেমনটি আসলে 90-এর গণঅভ্যুত্থানের পরে যেই ছাত্রনেতারা কিন্তু আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিল, তারা কিন্তু 91-তে যখন সরকার গঠন হলো তাদের কিন্তু অনেকেই তখন সংসদে গিয়েছিলেন। কেন? কারণ হচ্ছে এই যে দীর্ঘদিন যাবত একটি ফ্যাসিবাদী ব্যবস্থায় আসলে কিন্তু নেতা, রাজনৈতিক নেতৃত্ব তৈরি হতে পারে না একটি জায়গায়। এবং দ্বিতীয় হচ্ছে যে যারা এক্সিস্টিং আমাদের যেই পলিটিক্যাল পার্টিজ আছে বা যেই নেতৃবৃন্দ আছেন, আসলে আমরা মনে করছি যে না, তারা আসলে আমাদের জনগণের জন্য যেটি আসলে তাদের যে কর্তব্য সেটি বা রাজনীতির যে প্রয়োজন সেটি আসলে পূরণ করতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন। তো সেই জায়গা থেকে আমাদের আসলে নির্বাচনে আসা এবং আমরা মনে করছি যে আমরা সেই সংসদে গিয়েই আসলে আমাদের যেই জনগণের যে ভয়েস, জনগণের যে ভোকাল, সেটি আসলে কিন্তু তুলে ধরতে পারবো। ঠিক সেই জায়গা থেকে আসলে আমাদের সরাসরি নির্বাচনে প্রবেশ করা। এ পর্যায়ে আমরা সায়েদা বানু শিল্পীর কাছে যেতে চাই। আপনি প্রশ্ন করতে পারেন আমাদের প্রার্থীদের কাছে। ধন্যবাদ গ্রামের কাগজ এবং আমাদের সঞ্চালক মিলন ভাই সহ সবাইকে। আমার সামনে যে দুজন প্রার্থী উপস্থিত আছেন, তারা দুজনেই আমার সন্তান তুল্য। পিতা মাতার কিন্তু সন্তানদের কাছে অনেক চাওয়া থাকে, সেই জায়গা থেকে আমি প্রশ্ন করতে চাচ্ছি। আমি শিক্ষক হিসাবে, পিতামাতা হিসাবে সব দিক থেকে আমার মনের ভিতরে বেশি প্রশ্ন জাগছে এটা, যে আপনারা দুজনই কিন্তু এখন একেবারেই তরুণ বলা যায়, তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন আপনারা। এই প্রজন্মের প্রতিনিধিত্ব যখন আপনারা করছেন, তখন আমরা কিন্তু খুব বেশি স্বাগত জানাচ্ছি, এই কারণে যে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আপনাদের হাতে তুলে দিয়ে যেতে চাই। এটা আমাদের চাওয়া, যেন আমার দেশ ভালো থাকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকে, সে কারণে। তো সেক্ষেত্রে আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন থাকবে যে বর্তমানে বাংলাদেশে বেকার যুবকের সংখ্যা খুব বেশি, এটা আপনারাও জানেন যে বেকারত্ব হারটা অনেক বেশি এবং তরুণ জনসংখ্যা বোধহয় বেশি।
আপনাদের পরিকল্পনা কি এই তরুণদের বেকারত্ব দূর করার জন্য বা কর্মসংস্থানের জন্য? আপনাদের পরিকল্পনা কি? তাদেরকে কিভাবে আপনারা এই সমাজের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে চান, সেটা আমার আপনাদের কাছে প্রশ্ন থাকলো। ধন্যবাদ। আসলে আমাদের এবার জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা অনেক বেশি, আর বিশেষ করে যশোর সদর 3 আসরে তরুণ ভোটারের সংখ্যা প্রায় 39%। আমাদের মোট ভোটার যশোর সদর 3 আসনে 6,13,000, তার ভিতরে 2,32,000 হচ্ছে তরুণ প্রজন্ম, যাদের বয়স 18 থেকে 35 বছরের ভিতরে। আর আরেকটা স্ট্যাটিস্টিক্স বলি, সেটা হলো বাংলাদেশের শিক্ষিত গ্রাজুয়েট বেকারের সংখ্যা আছে 98 লাখ। তার মানে এটা একটা হিউজ একটা ব্যাপার। তো আমাদের সাধারণত কি হয় যে সরকারি চাকরির দিকে, বিশেষ করে বিসিএস এর দিকে বা এরকম ঝোঁকার কারণে শিক্ষিত তরুণদের ভিতরে বেকারত্বের হারটা বেশি থাকে। তারা প্রোডাক্টিভ বিভিন্ন কাজের থেকে কিংবা প্রোডাক্টিভ কাজের থেকে তারা চাকরিটাকে বেশি প্রাধান্য দেয় সুযোগ সুবিধা থাকার কারণে। এই জন্যই মূলত বেকারত্বের সংখ্যাটা বেশি, এক্সপেক্টেড জবের সংখ্যা এখানে কম। তো সেই জায়গা থেকে আসলে তরুণদের ভিতরে বেকারত্ব ঘোচানোর জন্য সবার আগে তরুণদেরই উদ্যমী হতে হবে এবং রাষ্ট্র সেই জায়গায় সহযোগিতা করবে। আমাদের যশোর সদরে তরুণদের বেকারত্বের একটা বড় কারণ হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি গড়ে না ওঠা, ভারী শিল্প বা মাঝারি শিল্প এখানে গড়ে ওঠেনি। আমাদের টোটাল আমাদের এই ভোটারদের ভিতরে, মানে জনসংখ্যার ভিতরে মাত্র 1.5 থেকে 2% হলো শিল্পক্ষেত্রে জব করে। তো এখানে যদি বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, যেমন ইপিজেড হচ্ছে, ইপিজেড হওয়ার পরে শিক্ষিত তরুণ বেকারদের কর্মসংস্থানেও যেরকম সুযোগ তৈরি হবে, পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থী যারা, তাদেরও একটা সুযোগ তৈরি হবে এখানে চাকরি করার। পাশাপাশি আমাদের এই তরুণ সম্পদকে জনসম্পদে রূপান্তর করতে গেলে এই জায়গায় যুব উন্নয়ন অধিদপ্তর কিংবা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই ধরনের, তারপরে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সরকারি এই সব উইংসগুলোকে আরো বেশি শক্তিশালী করতে হবে। এই তরুণদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে তাদেরকে জনশক্তিতে রূপান্তরিত করে দেশের বাইরে তাদেরকে, যারা যেতে চাই তাদেরকে পাঠাতে। তো আমাদের এখানে কি হয় যে একজন ঝরে পড়া শিক্ষার্থী যে ক্লাস 8 বা এসএসসির পরে সে আর পড়ছে না, তো সেক্ষেত্রে তারা অনেকে বিদেশ যেতে চায়। বিদেশ যেতে গেলে তাদের এই দায়টা শুধুমাত্র তার এবং তার পরিবারের নিতে হয়। সরকার এখানে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যদি কোনো লোনের ব্যবস্থা করতো, লোনের বিভিন্ন কাঠামো আছে কিন্তু সেগুলো খুবই জটিল প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়ার ভিতরে আমাদের সাধারণ শিক্ষা আমাদের অর্ধশিক্ষিত তরুণ সমাজ যেতে পারে না। তো এটা একটা বড়সড় অবস্ট্রাকল। এই জায়গাগুলোতে যদি সরকার তাদের প্রপার ট্রেনিং দিত, দিয়ে দেশের বাইরে পাঠাতো, তাহলে কিন্তু আমরা বিপুল পরিমাণ বৈদেশিক রেমিটেন্স অর্জন করতে পারতাম। এবং পাশাপাশি আমাদের এই তরুণদের যারা ব্যবসায় যেতে চায় কিংবা যারা বিভিন্ন কৃষি কাজ বা এই ধরনের প্রোডাক্টিভ কাজের সাথে উদ্যোক্তা হতে চায়, তো সেই ক্ষেত্রে উদ্যোক্তা লোন দেয় বিনা শর্তে বা বিনা সুদে যদি লোন তারা পায়, সেক্ষেত্রে কিন্তু তারা ছোট ছোট উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবে। আমাদের দেশের টোটাল জিডিপিতে তারা একটা বড়সড় কন্ট্রিবিউশন কিন্তু করতে পারবে। কিন্তু এখানে দেখা যায় যে একটা সংকটের জায়গা, যেটা বলি যে আমাদের তরুণ সমাজের ভিতরে সাধারণত টিউশনই তারা করে, মানে যারা স্টুডেন্ট লাইফে অনার্স লেভেলে যারা পড়ে তারা টিউশনই করে, এবং টিউশনি কিন্তু অপ্রতুল। তো বাধ্য হয়ে তারা 20,000 30,000 টাকা দিয়ে রাস্তায় হচ্ছে বিভিন্ন স্টল দেয় বা ছোট ছোট বিভিন্ন উৎপাদনশীল কাজ করে তাদের জীবিকা নির্বাহ করার জন্য। সেক্ষেত্রে রাষ্ট্র কিন্তু তাদের সহযোগিতা তো করেই না, বরং রাস্তা থেকে উচ্ছেদ করে বা তাদেরকে বিভিন্ন রকম অসহযোগিতা করে, তাদের স্বপ্নগুলো নষ্ট হয়ে যায়। তো এই জায়গাগুলোতে আসলে তো তারুণ্য বান্ধব সরকার সবার আগে হতে হবে। সেই তারুণ্য বান্ধব সরকার হতে গেলে তরুণদেরই সরকারের দরকার। তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার রূপান্তরের মধ্য দিয়ে যদি নির্বাচিত সরকার আসে, সেক্ষেত্রে এই পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ রাশেদ। এবার আমরা খালিদ সাইফুল্লাহ জুয়েলের কাছে একই প্রশ্ন ছুড়ে দিতে চাই। দেখেন, একজন জনপ্রতিনিধি হিসাবে কিংবা যদি বলেন একজন রাজনীতিবিদ হিসেবে এখানে তরুণদের এমপ্লয়মেন্ট সৃষ্টিতে বা তরুণদের জন্য আসলে কি করব, সেই প্রশ্নের উত্তরে আসলে আমরা দুইটা জায়গা থেকে কাজ করতে পারি। যদি আমি জনপ্রতিনিধি এবং রাজনীতিবিদ হিসেবে চিন্তা করি নিজেকে, একটা হচ্ছে ম্যাক্রো লেভেলে, যে আমরা আসলে
দেশব্যাপী আমরা তরুণদের তাদেরকে কিভাবে এমপ্লয়মেন্ট বৃদ্ধি করব বা মানে তাদের কর্মসংস্থানের জন্য কিভাবে আরো সেইভাবে আসলে শিক্ষার সেই নীতিগুলো আমরা নিব আর কি। এটি একটি জায়গা। আরেকটি হচ্ছে যে আমরা মাইক্রো লেভেলে যদি আমরা আমাদের নিজেদের মানে যশোরের কথা বলি আর কি, সেক্ষেত্রে এখানে আমার পূর্ববর্তী বক্তা রাশেদ খান উনি বললেন যে এখানে আমাদের যশোরে ভারী শিল্প গড়ে ওঠে নাই, এটি আসলে একটা বাস্তবতা। যদি আমাদের এখানে কিন্তু একাধিক পোর্ট রয়েছে, তো যেটি সমস্যা সেটি হচ্ছে যে এখানে কিন্তু একটা রাজনৈতিক দুর্বৃত্তায়নের একটি সংস্কৃতি চালু আছে, যার ফলে আসলে ভারী শিল্প যে গড়ে উঠবে, সবাই দেখা যায় যে যারা রাজনীতিবিদ, এখানে যারা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ হয়ে ওঠেন, তারা কোনো না কোনো ভাবে এই শিল্পগুলো তৈরিতে বাধা হয়ে দাঁড়ান। অথচ এখানে কিন্তু সেটিকে আসলে ফেসিলিটেট করার কথা ছিল, সেভাবেই কিন্তু এখানকার সেই ইকোলজিটা তৈরি করার কথা ছিল, কিন্তু সেটি যেহেতু তৈরি হয় নাই, যার ফলে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতেও আসলে ইনভেস্টররা ভয় পান। একই সাথে হচ্ছে বিভিন্ন ভাবেই আসলে এখানে চাঁদাবাজি বলেন বা নানান ভাবে আসলে ইকোলজিটা নষ্ট করা হয়েছে। তো এটি আসলে একজন জনপ্রতিনিধি বলেন বা রাজনীতিবিদ বলেন, আসলে সেখান থেকে আমরা এই অবস্ট্যাকলস গুলো আসলে দূর করার জন্য যেভাবে কাজ করা সেটি আসলে করতে চাই। তাহলে হবে যে এই যে এখানকার যে বেকার যুবকদের কর্মসংস্থানের একটি জায়গা তৈরি হবে। এছাড়াও আসলে আমাদের মূল যে সমস্যা সেটি হচ্ছে যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা মানে আমাদের ধরেন এখানে আমরা যেই সেক্টরের আমাদের কর্মসংস্থানের সুযোগ আছে, আমাদের এডুকেশনে গিয়ে দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশন গুলাতে আমাদের মানে অন্য বিষয় আমরা পড়াশোনা করছি, যার ফলে আসলে কিন্তু এদিকে কিন্তু আমাদের কলকারখানা বলেন বা বিভিন্ন কর্মসংস্থানের যে জায়গাগুলো, সেখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে চাকরি করার লোক নাই, দক্ষ শ্রমিক বলেন বা দক্ষ লোকজন আসলে পাওয়া যাচ্ছে না। অথচ ওদিকে কিন্তু আবার দেখেন যে বেকার লোকজন কিন্তু তারা শিক্ষিত হয়ে বসে আছে, যার ফলে একটি মানে সমন্বয় নাই, আসলে সমন্বয়হীনতা আমরা বলতে পারি। এটিকে আসলে যদি আমরা কোঅর্ডিনেটেড ভাবে আসলে করতে পারি, তাহলে আমার মনে হয় যে আগামী দিনে এই কর্মসংস্থানে আপনি কারিগরি শিক্ষাকে মনে হয় গুরুত্ব দিতে চাচ্ছেন। অবশ্যই কারিগরি শিক্ষা তো ওয়ান অফ দেম, কিন্তু আসলে দেখেন সরকার কিন্তু কারিগরি শিক্ষাকে অনেকদিন ধরে আসলে বিভিন্নভাবে প্রমোট করছে, কিন্তু আসলে আমরা কিন্তু ওভাবে করে ফলাফল পাই না। তো এখানে কিছু সামাজিক ফ্যাক্টরস আছে, সেগুলোকে আসলে আমাদের ফাইন্ড আউট করে আসলে সেভাবে করেই আমাদের পলিসিগুলো নিতে হবে আর কি। এটি আসলে আমি মনে করি জনপ্রতিনিধিদের দায়িত্ব। শুরুতেই একটি কথা আমরা বলেছি যে আমাদের গ্রামের কাগজ টিম বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছে, তারা তাদের প্রশ্নগুলো তুলে ধরেছে আমাদের কাছে, যে প্রশ্নগুলো আসলে আমরা আপনাদের কাছে দিতে চাই, যার উত্তরগুলো আমরা আমাদের দর্শকদেরকে পৌঁছে দেব। একটি বিষয় উঠে এসছে, যে সেটি হচ্ছে 90-এর গণ অভ্যুত্থানের পর যারা রাজপথে ছিলেন যে ছাত্ররা, তারা কিন্তু আন্দোলনের পরে আবার স্বক্ষেত্রে ফিরে গেছেন। আর আপনারা 24-এর গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে এসে একাধিক প্ল্যাটফর্ম, তার মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে 24-এর জুলাই আন্দোলনের পর প্রায় 1.5 বছর পর এসে এখন একটি প্রশ্ন মানুষের কাছে উপস্থাপিত হচ্ছে যে জুলাই আন্দোলন লাইনচ্যুত হচ্ছে কিনা বা বিচ্যুতি ঘটছে কিনা, এবং জুলাই আন্দোলনের অনেক নেতার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উঠছে। তো আপনারা যেহেতু দুইজনই জুলাই আন্দোলনের রাজপথ থেকে উঠে আসা তরুণ নেতৃত্ব, সেক্ষেত্রে আপনারা এই চ্যালেঞ্জটি কিভাবে মোকাবেলা করবেন? আমি প্রথমেই যেতে চাই খালিদ সাইফুল্লাহ জুয়েলের কাছে। প্রথমেই যদি বলি যে জুলাই আন্দোলন যে প্রশ্নবিদ্ধ হচ্ছে, মানে আন্দোলন পরবর্তীতে আসলে সেই যে জন আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না, এই ধরনের একটি প্রশ্ন আসলে জনগণের মধ্যে আছে। সেটি আসলে হচ্ছে কিনা বা কতখানি হচ্ছে। দেখুন, একটি ট্রানজিশনাল পিরিয়ড যখন আমরা অতিক্রম করি, তখন নানান ধরনের কিন্তু ঘটনা ঘটে। আসলে দেখেন, আমি প্রথমেই বলেছি যে বিগত বছরগুলোতে প্রায় 17 বছরের যে ফ্যাসিস্ট শাসনামল ছিল, তখন কিন্তু রাজনীতি এক ধরনের মানে রাজনীতির যে পরিবেশটা ছিল না, যার ফলে যে শূন্যতা তৈরি হয়েছে, সেটার একটা ইফেক্ট কিন্তু পরবর্তীতে এসে পড়বে, এটি খুব স্বাভাবিক বিষয়। তারপরেও আসলে যদি বলি যে ছাত্র নেতাদের উপরে যে আকাঙ্ক্ষা ছিল জনগণের, সেটি আসলে তারা পূরণ করতে পারেনি, বা এটি আসলে আমরা এটি যদি শুধু আমরা মনে করি যে না, এটি আসলে ছাত্র নেতাদের দায়িত্ব বা যারা রাজপথে তখন আন্দোলন করেছে শুধু তাদের দায়িত্ব, তাহলে কিন্তু আসলে আমরা মনে করছি যে না, আমরা ওই যে আমরা ইনক্লুসিভ যে রাষ্ট্রের কথা বলছি, সেটি কিন্তু সবাই পার্টিসিপেট করছে না সেখানে।
এই জুলাই আন্দোলন সফল হয়েছিল তার কারণ হচ্ছে যে কোনো রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে সব দেশের জনগণ কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিল। ঠিক একইভাবে যদি আপনি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে চান, সেই জনগণের যে আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করতে চান, তাহলে দেশের জনগণকে কিন্তু ওই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে হবে। আসলে আমি যদি বলি নির্বাচন ধরেন তার মধ্যে ওয়ান অফ দেম, সেই প্রক্রিয়াগুলোর মধ্যে একটি। তো এভাবে করে আসলে আমরা যদি সবাই পার্টিসিপেট করি এই প্রক্রিয়ার মধ্যে, তাহলে আমরা সেই বাংলাদেশ পাবো। আর যদি মনে করি যে না, এটি আসলে অমুকের দায়িত্ব, তাহলে ধরেন যে আমার দায়িত্বটা যদি আমি পালন না করি, সেক্ষেত্রে আমাদেরকে আবার সেই পুরাতন ব্যবস্থায় ফিরে যেতে হবে। কারণ কোনো কিছুই আসলে যে মানে ফিক্সড কোনো কিছু আসলে কিন্তু নাই যে আমরা একটি জুলাই আন্দোলন সফল হয়েছি মানে যে 90 গণ অভ্যুত্থানে আমরা সফল হয়েছিলাম, বাংলাদেশ কিন্তু সফল হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু আমরা সেই বাংলাদেশ পাইনি আসলে। তো মানে কারণ সেটা ধরে রাখতে পারি, সেটা ধরে রাখতে পারিনি আসলে। তো সেই একইভাবে কিন্তু সামনের দিনে আসলে ব্যর্থতা হবে যদি না আমরা সবাই পার্টিসিপেট করি। একই প্রশ্ন আমি রাশেদের কাছে করতে চাই। ধন্যবাদ। আসলে 90-এর আন্দোলনের সাথে 24-এর আন্দোলনের দুইটাই গণ অভ্যুত্থান, কিন্তু গুণগত কিছু পার্থক্য আছে। যেমন 90-এর গণ অভ্যুত্থানের নেতৃত্বে আমাদের রাজনৈতিক দলগুলো প্রধান মুখ্য ভূমিকা ছিল। আর জুলাই গণ অভ্যুত্থানে প্রথমত ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু করলেও সেই আন্দোলনের কর্মসূচির উপরে বেসিস করে ছাত্ররাই কর্মসূচি দিয়েছে। পাশাপাশি যত আন্দোলনের যত তীব্র হয়েছে, সরকারের দমনপীড়ন, ওই তৎকালীন সরকার দমনপীড়ন যত বেশি তীব্র হয়েছে, তত বেশি জনগণ এখানে কানেক্টিভিটি দেখিয়েছে। সেখানে বিভিন্ন পেশা, শ্রমিক থেকে শুরু করে হকার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে যুক্ত হয়েছে, রাজনীতিবিদরাও সেখানে যুক্ত হয়েছে। তো যেহেতু ছাত্রদের কর্মসূচির মাধ্যমে আন্দোলনগুলো হতো বা ছাত্ররা লিডিংই ছিল, তার কারণে ছাত্রদের উপরে মানুষের প্রত্যাশাও বেশি ছিল। আর আমরা তো এই যারা 24-এর গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এই গণঅভ্যুত্থানের, তো জনগণ তাদেরকে আসলে ফিডেল ক্যাস্ট্রো কিংবা চে গুয়েভারার মতো একজন সমাজ বিপ্লবী ভেবেছিল। কিন্তু কিছুদিনের ভিতরেই আসলে ব্যক্তিগত বা দলগত স্বার্থের কারণে সেই চেতনাটা ধরে রাখা যায়নি। যেমন আমরা বিভিন্ন সময় নিউজে দেখেছি তারা সচিবালয় কেন্দ্রিক যাতায়াত, টেন্ডারবাজি বা বিভিন্ন রকমের এই বিভিন্ন ট্রান্সফার করা, এই রদবদল করার, প্রশাসনিক রদবদল করা, এই জায়গা থেকে টাকা নেওয়া, এই ধরনের বিভিন্ন রকম দুর্নীতির ভিতরে লিপ্ত হয়ে যেতে দেখছি। জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত হতে দেখেছি। তো সেই জায়গা থেকে জন আকাঙ্ক্ষার জায়গাটা কিছুটা কমেছে। আর পাশাপাশি জুলাইকে অপ্রাসঙ্গিক করার জন্য জুলাইয়ের যারা অংশগ্রহণ করেছিল এদের একটা অংশ দায়ী। কারণ হলো দেখেন, জুলাই তো একটা ইনক্লুসিভলি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে একসঙ্গে অংশগ্রহণ করেছিল। আপনি এখানে আমাদের দ্রোহ যাত্রা হয়েছিল বামপন্থীদের নেতৃত্বে, সেখানে শেখ হাসিনার এক দফা পতনের দ্বারা ডাক দেওয়া হয়। পাশাপাশি এখানে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় যে সকল স্টুডেন্টরা কখনো আসলে জাতীয় রাজনীতি নিয়ে তারা মাথায় ঘামায় না, তো তারা কিন্তু 18 তারিখে, জুলাইয়ের 18 তারিখে, 24 সালে 18 তারিখে কিন্তু তারা নেমে গিয়েছিল, মাঠে নেমেছিল। এটা আনবিলিভেবল একটা ব্যাপার। অভিভাবকরা নেমেছিল, সকলে নেমেছিল। তো সেই জায়গা থেকে যখন জুলাই সম্পূর্ণ হলো, ফ্যাসিবাদী শক্তি যখন পরাজিত হয়ে দেশ ছেড়ে পালালো, তারপরই এই বামপন্থীদের, প্রগতিশীলদেরকে আদারিং করা শুরু হলো। নারীদেরকে দেখেন, ডক্টর সামিনা লুৎফার কথা যদি আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক, তাকে সে কিন্তু জুলাইয়ের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের অংশ ছিলেন তিনি। এবং তিনি ওই যখন হাসনাত আব্দুল্লাহদের 12 জনকে 7জনকে ডিবিতে যখন ধরে নিয়ে গেল, তখন হলো তাদের 12 জনের একটা টিম কিন্তু গিয়েছিলেন সেখানে। তার তো ভূমিকা অসামান্য। কিন্তু হাসনাত আব্দুল্লাহর মতো জুলাইয়ের বিপ্লবীরা যখন স্টেজে উঠে নারীদের নিয়ে, সামিনা লুৎফাদের নিয়ে বিভিন্ন বিচ্ছিরি ভাষায় মোল্লারা গালিগালাজ করে, সেখানে কিন্তু তাকে সংহতি জানাতে আমরা দেখেছি। তো সেই জায়গাতে তো জুলাই স্পিরিট নষ্ট হয়নি, অবশ্যই নষ্ট হয়েছে। পাশাপাশি বামপন্থীদেরকে শাহবাগী, গায়েগন্ধ, মুক্তমুখ বিভিন্ন রকম ট্যাগিং করে কিন্তু তাদেরকে সাইড করে দেওয়ার চেষ্টা চলেছে। আমাদের হলো এখানে জুলাইকে একটা জুলাইকে একটা ইসলামী বিপ্লব হিসেবে দেখানোর চেষ্টা করেছে একটা গোষ্ঠী।
তো এই কারণে এখানে মৌলবাদী উত্থান এখানে আরো বেশি করে হয়েছে। নারী ফুটবলারদের উপরে আক্রমণ চালানো হয়েছে, বিভিন্ন আখড়া বাড়িগুলোতে আক্রমণ চালানো হয়েছে, মাজারগুলোতে। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে প্রায় 120টার উপরে মাজার ভাঙা হয়েছে। শাহপুরান রহমতুল্লাহ আলাহের কিংবা বড় বড় বিভিন্ন মাজারগুলোতে যে সিন্নি উৎসব হতো, সেই সিন্নি উৎসবগুলো বন্ধ হয়েছে। লালনের উৎসব কিন্তু হতে দেওয়া হয়নি একবার। তো এইরকম এই ধরনের আমাদের আবহমান বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো কিন্তু বাধাগ্রস্ত করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমার সংস্কৃতির উপরে, আমার জাতীয় সঙ্গীতের উপরে, আমার সার্বভৌমত্বের উপরে যখন আঘাত আসবে, আমার স্বাধীনতা 71-এর উপরে যখন আঘাত আসবে, 71-কে যখন 24-এর সাথে মুখোমুখি করে দেওয়া হবে, তখন এই দেশের যারা 71পন্থী আমি বলবো না, তারাই বাংলাদেশের মেইন স্ট্রিম। তারা যখন এই বাঙালি সংস্কৃতির উপর আক্রমণ করা হবে, তখন তো তারা জুলাইয়ের সাথে নিজেদেরকে কানেক্টিভ অনুভব করবে না। অথচ আপনি দেখবেন জুলাই যখন আন্দোলন হয়েছে, তখন বাংলাদেশের পতাকা মাথায় বেঁধেছে, ধন্য ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা গান গেয়েছে। এটা কি হলো ডিএল রায়ের হলো লেখা। আমরা বাঙালি সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি বলে গালিগালাজ করতেছি তাদেরকে, বাঙালি সংস্কৃতি তাই বলে বাঙালি সংস্কৃতি যারা ধারণ করে তাদেরকে ভারতীয় বলে আমরা দেশ থেকে বিতাড়িত করে দিতে যাচ্ছি, ট্যাগ দিচ্ছি। তো এইগুলা তো যখন আন্দোলন হয়েছে তখন এগুলোর কথা মনে ছিল না। তখন তো তারাই, আমরা তো আমাদের ওই আন্দোলনের সময় ওই গানগুলোই তো আমাদের গুজবাম করেছে। আমাদের গণসঙ্গীত 71-এর যে গণসঙ্গীত গুলো বেজেছে সেগুলো তো জুলাইতে বাজানো হয়েছে। তাহলে জুলাইকে যারা 71-এর মুখোমুখি করতে চাচ্ছে, তারা আসলে তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। তারা জুলাই না, তাদের হলো এইখানে একটা মৌলবাদী শক্তি নিয়ে ক্ষমতায় এসে তারা পুরো দেশটাকে একটা মানে আফগানিস্তান বা এরকম টাইপের কোন একটা স্থান বানানোর চেষ্টায় তারা নিমজ্জিত। তারা বাঙালি সংস্কৃতির উপরে সরাসরি আক্রমণ করছে। তো সেই জায়গা থেকে তো আমি একটু প্রশ্ন রেখে যেতে চাই, সেটি হচ্ছে যে রাশেদ যে বক্তব্যটি দিলেন, তো আপনি তো একটা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করেছিলেন, সেটি এই সব কারণে কি? এর তথ্য তো অবশ্যই, কারণ আমি চেতনাগত জায়গা থেকে, আমি একজন পেশাগত জায়গায় আমি একজন আর্টিস্ট। তো যখন আমার শিল্পের উপরে কিংবা আমার সংস্কৃতির উপর আক্রমণ হবে, সেই জায়গাগুলোতে সেই জুলাইয়ের চেতনা আমরা সবাই ধারণ করি। জুলাই আমাদের সবারই, কিন্তু জুলাইকে যখন আদারিং করা হয়, জুলাইকে যখন মানি মেশিন বানানো হয়, তখন সেই জায়গাটা তো আর থাকার কোনো ঠিক আছে। আমরা খালিদ সাহেবুল্লাহ জুয়েলের কাছে আমার পূর্বে উত্তরের সূত্র ধরে বলি যে, এবং আপনার প্রশ্নের সূত্র ধরে, সেটা হচ্ছে যে 90-এর গণ আন্দোলনের পরে ছাত্ররা যে মানে তাদের নিজ নিজ কাজে ফিরে গিয়েছিল, এটি সম্পূর্ণ একটা ভুল কথা। কারণ হচ্ছে তারপরে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায়, আমার ঠিক সংখ্যাটা মনে নেই, তো অনেকেই কিন্তু সরাসরি সংসদে গিয়েছিলেন। তারা কিন্তু সরাসরি সংসদে গিয়েছিলেন এবং তারা রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নতুন করে তৈরি করেননি। এবং এটি তো আমাদের মূল সমস্যা হচ্ছে এটি, যে আপনি দেখেন জুলাইয়ের পরেও কিন্তু ওই যে রাজনৈতিক 90-এর গণঅভ্যুত্থান হয়েছিল, কিন্তু রাজনৈতিক দলগুলাই সেটাকে কিন্তু তারা বাস্তবায়ন করেছিল। কিন্তু এই 24-এ কিন্তু সেটি হয়নি। কোনো রাজনৈতিক দল কিন্তু সেটাকে নেতৃত্ব দেয় না, বরং সবাই মিলে কিন্তু এখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে। সমস্যাটা হলো যে কেন নতুন দল করতে হলো, এই প্রশ্নের একটা হচ্ছে যে উত্তর হচ্ছে যে দেখেন 24-এর পরে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো বা আদর্শিক একটা দ্বন্দ্বে কিন্তু লিপ্ত হয়ে গেল। কেউ কেউ আদর্শিক দ্বন্দ্বে লিপ্ত হলো, কেউ কেউ কিন্তু ওই যে ধরেন নিজেদের ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হলো। ফলে মনে হলো যে এখানে কেউ কেউ হচ্ছে যে শুধুমাত্র ক্ষমতার ট্রানজিশন হয়েছে এটি ভাবলো, এবং কেউ কেউ সেই পুরাতন সেই আদর্শিক সেই বলি কপচানো শুরু করলো। হ্যাঁ, যে কেউ বামপন্থী, কেউ আসলে ইসলামিস্ট, এই ধরনের আলাপগুলো। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হলো যে না, সত্যিকার অর্থে জনগণের কথা বলার জন্য একটি মধ্যপন্থী বা রাজনৈতিক প্ল্যাটফর্মের দরকার, যারা আসলে জনগণের কথা বলবে এবং কোনো আদর্শিক দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে। সেই জায়গা থেকে কিন্তু এনসিপি গঠন হলো, এবং এনসিপি বলি বা ধরেন আরো যে রাজনৈতিক দল বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এই জায়গা থেকে। আমরা মোস্তফা হুমায়ুন কবিরের কাছে যেতে চাই, তার প্রশ্ন। আমার মূল প্রশ্নের বাইরে একটা কাউন্টার কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনার অ্যান্সার দিলেন যে অ্যাকচুয়ালি জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয়নি, একমত। আমি একমত। হ্যাঁ, রাজনীতিবিদরা 16 বছর ধরে কিন্তু বিএনপি, জামাতে ইসলাম, এই সমস্ত সংগঠন কিন্তু আন্দোলন করছে। আমি ধরে নিলাম যে ফাইনালি এসে স্টুডেন্ট প্ল্যাটফর্মে আমাদের যে দেশের সাধারণ মানুষ, সাধারণ স্টুডেন্টরা সামিল হয়েছে, এবং ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। আপনি যে বললেন যে তারা একটি দল থেকে নির্বাচিত হয়েছে, এবং যার কারণে নতুন একটি দলের সৃষ্টি আমাদের করতে হয়েছে। ভেরি গুড। তাহলে এনসিপি যে এবার নির্বাচনে গেল, নতুন দল, আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এনসিপি একটা তরুণদের সংগঠন, এবং আমার বিশ্বাস যে
দুর্নীতি এবং পুরাতন সবকিছুর ঊর্ধ্বে উঠে সেপারেট নির্বাচন করবে। তাহলে আপনার যে সংগঠন জামাত ইসলাম নামক একটি সংগঠনের সঙ্গে একত্রিত হয়ে নির্বাচন করছেন, এই বিষয়ে তাহলে তো আপনার পূর্বের কথার সাথে মিলল না, এই বিষয়ে কি বলবেন? এইটা আমরা যখন রাজনীতিতে প্রবেশ করলাম এবং আমরা এই রাজনৈতিক জার্নি, সেখানে দেখলাম যে পুরাতন যে শক্তিগুলো সবাই কিন্তু আসলে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে গ্রাস করতে চায়। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হলো যে আমরা যদি আগামী দিনের যে রাজনীতির যে লম্বা জার্নি, আমরা যদি লম্বা রেসের ঘোড়া হতে চাই, তাহলে আমাদেরকে আসলে মাঠে টিকে থাকতে হবে এবং যেটিকে আসলে জনগণের কাছে নিয়ে যাও। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু 40-এর ঊর্ধ্বে রাজনৈতিক দল আছে, জনগণ সেটা নামও জানে না। তো আমি ওই রাজনৈতিক দল আসলে, হ্যাঁ আমি আমার আদর্শে যে গণতান্ত্রিক রাষ্ট্র, আমি আমার যে আদর্শিক চেতনা বা আমার যে রাজনৈতিক ভাবনা, সেই ক্ষেত্রে সেগুলো নিয়ে আমি একটি দল করতে পারি, সেটি আমার স্বাধীনতা। কিন্তু এই যে জনগণের কাছে যাচ্ছে না, তার মানে কিন্তু তারা বা যেতে পারছে না, আসলে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তো আমরা আসলে এই অপ্রাসঙ্গিক হতে চাই না বলে আমাদের কাছে মনে হলো যে এই লম্বা রেসে, রাজনীতির লম্বা রেসে আমাদেরকে প্রাসঙ্গিক থাকার জন্য আমাদেরকে যেই কৌশল গ্রহণ করা, এটি কিন্তু দেখেন মানে রাজনীতিতে এই কৌশলগুলো আসলে আমরা যে কোনো দলের সাথে আসলে জোট করেছি মানে আমরা তাদের আদর্শে সাবস্ক্রাইব করছি, বিষয়টা কিন্তু তা না। বা আমরা তাদের যেই কর্মকাণ্ডগুলো আছে সেগুলোকেও আসলে যে নিজেদের হিসেবে আত্মীকরণ করছি, সেটিও না। আসলে এটি একটি স্ট্র্যাটেজিক আমাদের মুভ, এবং আমরা মনে করি যে এটি আসলে নির্বাচনের পরে আমরা আমাদের রাজনীতিটাই আসলে করবো। আমাদের যে রাজনৈতিক ভয়েস কিন্তু আমরা ডিফারেন্টই থাকবে আসলে। ঠিক আছে, আমরা সেই আশায় থাকলাম। আমার মূল কোশ্চেন সেটা হচ্ছে যে আমাদের যশোর থেকে আপনারা দুজনই উচ্চশিক্ষিত, এবং আমাদের যে অনিন্দ ইসলাম অমিত বিএনপি থেকে নমিনেশন পেয়েছেন, তিনি উচ্চশিক্ষিত। আমরা যশোরবাসী খুবই খুশি যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স স্টুডেন্ট আমাদের যশোর এই 3 আসনের সংসদ সদস্য হয়েছেন। তো আমরা বিগত স্বাধীনতার পর থেকেই, যদি আমরা ধরে নিই, স্বাধীনতার পর থেকেই সংসদের যে অবস্থা, সেই অবস্থায় কি অ্যাকচুয়ালি সংসদে গিয়ে আপনারা যদি নমিনেটেড হন, যে কেউ ফ্রিলি জনগণের কথা বলতে পারবেন বলে মনে করেন? যদি মনে না করেন যে বলতে পারবো না, তাহলে সেই ব্যবস্থা পরিবর্তনের জন্য আপনাদের কি পরিকল্পনা আছে? আচ্ছা, সংসদে ফ্রিলি কথা বলতে পারবো না সেটি দেখেন, সংসদ সদস্যদের কিন্তু একটি সংবিধানের মাধ্যমে সংসদের ফ্লোর ক্রসিং এর যে বিধানটা ছিল, আমরা কিন্তু যে সংস্কারের আলাপ, আমরা সেখানে কিন্তু সেটিকে আমরা পরিবর্তনের জন্য আমরা আলাপ তুলেছিলাম, এবং সেটি কিন্তু ছাত্র নেতৃত্বের কাছ থেকে আসলে এই প্রস্তাবনা এসেছিল। তো সেই জায়গা থেকে আসলে আমরা বলতে চাই যে আমরাই কিন্তু সেই ব্যবস্থার কে আমরা কিন্তু আসলে সূত্রপাত করেছি, যে আমরা আসলে সংসদে যেন একজন সংসদ সদস্য শুধুমাত্র তার দলের অবস্থানের কারণে যেন তিনি কথা বলা তার বন্ধ না হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে অবশ্যই আমরা সেটিকে পারবো, এবং সেই চেষ্টা আমাদের থাকবে। আসলে সংসদে তো কথা বলার জন্যই তো সংসদটা। তো আমরা সংসদ সদস্য হিসেবে যদি যাই, সেখানে সংসদে যদি কথা বলতে না দেওয়া হয়, তাহলে ওই সংসদ সদস্য আমার লাভটা কি? বরং ওইখান থেকে পদত্যাগ করে জনগণের সাথে আবার মিশে যাওয়াই বরং ভালো। আচ্ছা, এই অ্যানসারই আমরা আশা করছি যশোরবাসী, যে প্রতিবাদটা ওই লেভেলে হোক যে আমরা জনগণের কথাই বলতে এসেছি। আমরা যদি বলতে না পারি তাহলে আমার থেকে লাভ কি?